আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ওয়ান গ্লোবালে। তো বেস্ট ওয়ান গ্লোবালের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কানাডাতে ভিসা রিফিউজাল হওয়ার পরে আপনার করণীয় কি। সহজে খুব ছোট করে বলার চেষ্টা করব, আর এর বাইরে যদি কিছু জানার থাকে আপনি আমাদের কাছে ফোন করেন অথবা সরাসরি অফিসে এসে ভিজিট করে আপনার ইমিগ্রেশন রিলেটেড যাবতীয় কোয়েশ্চেনগুলো সার্ভিসগুলো আমাদের থেকে নিতে পারবেন। আমার একটাই ইচ্ছা হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড যাবতীয় সার্ভিস একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। বেস্ট ওয়ান গ্লোবাল এর জন্য সবসময় কাজ করে যাচ্ছে। আচ্ছা, আজকে স্পেসিফিক টপিকটায় আসি, সেটা হচ্ছে কানাডাতে ভিসা রিফিউজাল হওয়ার পরে আপনার করণীয়টা কি। মোস্ট অফ দ্য কেসেসে ক্লায়েন্টের একটাই কোয়েশ্চেন আসে, ভাইয়া আমার তো কানাডাতে রিফিউজ হয়ে আসছে, আমি কবে আবার আবেদন করব, অনেক হাজার হাজার কোয়েশ্চেন। তো জিস্ট করে আমি একদম এক ছোটো করে একটু সমাধান দেওয়ার চেষ্টা করছি অথবা এক্সপ্লেন করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই ভিডিওটা একটু বড় হতে পারে। মন দিয়ে দেখলে আমার মনে হয় না এই ভিডিও দেখার পরে আপনার কানাডাতে ভিসা রিফিউজাল হওয়ার বিষয়টা কোনো কিছু বাদ থাকবে। মেন টপিকে চলে আসি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বাংলাদেশে প্রচুর পরিমাণ ভিজিট ভিসা ইস্যু হয়েছে, কিন্তু সেটার সাথে সাথে কিন্তু রিফিউজালও আসছে। কিন্তু আমরা যারা ইমিগ্রেশন রিলেটেড অর্গানাইজেশনে সম্পৃক্ত আছি তারা সবসময় অরিজিনাল কথাটা রিভিল করে নাই। কিন্তু আসল প্রেক্ষাপট হচ্ছে আপনার অ্যাপ্রুভালের সাথে সাথে রিভিউজও বেশি আসছে। যদি 5টা আসছে বলছে 10টা হয়েছে ভিসা, যদি 10টা রিফিউজাল হয়েছে বলছে 1টা 2টা রিফিউজাল হয়েছে। কিন্তু আসলে প্রেক্ষাপটটা এরকম ছিল না, বিকজ লাস্ট ইয়ারে আমি প্রচুর পরিমাণে কানাডার ভিসা আবেদন করেছি এবং অ্যাপ্রুভালও আসছে, রিফিউজও আসছে, এটা সত্যি কথা। তো রিফিউজাল যাদের আসছে তাদের দেখেন রিফিউজালের 2টা সেক্টর আছে। একটা হচ্ছে আপনার রিফিউজাল চলে আসছে, আর সেকেন্ড হচ্ছে রিফিউজালের সাথে সাথে আপনি ব্ল্যাক লিস্টেড হয়েছেন। ব্ল্যাক লিস্টেডের বিষয়টা আরও একটু ইলাবোরেট বিষয়, এটা আমি ইনশাআল্লাহ পরের একটা ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে দিব। কিন্তু আজকে রিফিউজাল নিয়ে যেহেতু কথা বলছি, রিফিউজালের বিষয়টা বলি। দেখেন, মোস্ট অফ দ্য কেসে কানাডাতে আপনাকে 3টা রিজনের কারণে তারা রিফিউজাল করে থাকে। একটা হচ্ছে আইআরসিসি সাবসেকশন 179 সাবসেকশন বিতে মেবি আছে, যে বিতে একটা ল আছে, সেটা হচ্ছে ওরা বলতেছে যে আপনার ইন্টেনশনটা প্রপার ছিল না। ওরা ভাবতেছে, ওরা ডাউট করে ফেলছে যে আপনি যে ডকুমেন্টেশন সাবমিট করছেন সেই ডকুমেন্টেশনের মধ্যে আপনার ইন্টেনশনটা তারা অ্যাপ্রোপ্রিয়েট পায়নি, দ্যাটস ওয়াই আপনাকে রিফিউজ করে দিছে। সেকেন্ড যে বিষয়টার জন্য ওরা রিফিউজ করে সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাটাস। ফিনান্সিয়াল স্ট্যাটাস যদি আপনি প্রুভ করতে না পারেন যে আপনার ফিনান্সিয়াল সলভেন্ট, সেই কারণে ওরা হচ্ছে ভিসা রিফিউজাল করে থাকে। আর থার্ড হচ্ছে ফ্যামিলি টাইস। তো শুরুর ফার্স্টের বিষয়টা আমি আপনাকে ফার্স্ট বলি যে সাবসেকশন 179 সাবসেকশন বিতে আপনার এই 3টেই পড়ে। তো শুরুতেই যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টেনশনটা বলতে আমরা কী বুঝি, সেটা হচ্ছে যে আপনি যেইভাবে ফাইলটা সাবমিট করছেন, আপনার সাবমিশনের মধ্যে ভিসা অফিসার ডাউট করে ফেলছে যে আপনি একবার যদি কানাডাতে ইন্টার করেন তাহলে আর আপনার বের হওয়ার কোনো উদ্দেশ্য নাই, অথবা আপনি অ্যাসাইলাম মারবেন, এই ধরনের একটা ইন্টেনশনের কারণে আপনাকে ফার্স্টে রিফিউজ করে। তো এই ইন্টেনশনটা আপনার রেজাল্টের মধ্যে, মানে আপনি যখন রিফিউজ হয়েছেন, রিফিউজের রেজাল্টের মধ্যে এই কথাটা আছে। তো আপনি যখন সেকেন্ডবার সাবমিট করবেন তখন কিভাবে সাবমিট করবেন এটা আমি ভিডিওর লাস্টে বলতেছি। সেকেন্ড যে কথাটা হচ্ছে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিনান্সিয়াল স্ট্যাটাস ছিল। মানে ধরেন যে এখন দেখেন ফিনান্সিয়াল স্ট্যাটাসের ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে আপনার মোস্ট অফ দ্য কেসে আমি যেহেতু লাস্ট 5 and 6 ইয়ার্স ধরে ইমিগ্রেশন প্র্যাকটিস করতেছি, আমি সবার মুখে একটা কথা শুনি যে 40 থেকে 50 লাখ টাকার ব্যাংক দিলেই ভিসা হয়ে যাবে। এইটা অনেক বড় মিস্টেক, অনেক বড় ভুল ধারণা। কারণ হচ্ছে কখনোই আপনার একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে ভিসার রেজাল্টটা তৈরি হয় না। কারণ ভিসার রেজাল্টটা তৈরি হয় হচ্ছে আপনার ওভারঅল প্রোফাইলের উপরে। এখন ওভারঅল প্রোফাইলটা আপনি কীভাবে সাজাচ্ছেন সেটার উপরে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা মেনটেন করতে হবে। এখন ধরেন যে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি এই ফিনান্সিয়াল স্ট্যাটাসটা, এটা আপনাকে কয়টা ধাপে ওরা চেক করে। আপনার যখন ফিনান্সিয়াল স্ট্যাটাস আমরা দেখাই তখন দেখাই যে একটা ব্যাংক স্টেটমেন্ট। সো ওই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে ওরা আপনার যখন অ্যাসেসমেন্ট শুরু করে তো ওই ব্যাংক স্টেটমেন্ট দেখেই ওরা বুঝে ফেলে যে আপনি ফিনান্সিয়াল কতটা সলভেন্ট, আর আপনি সার্ভাইভ করার জন্য কত টাকা দেখাচ্ছেন সেটা অনেক মুখ্য একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে আপনার ফ্যামিলির মেম্বারদের দেখাইছেন, তো সেটার উপরেও ওভারঅল একটা বেস করে ওরা হচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাটাসটা মেনটেন করে যে না, এই ভদ্রলোক আমার দেশে আসার পরে উনি থাকার পরে ওনার
ভালো একটা অ্যামাউন্ট থাকবে, উনি ওনার দেশে গিয়ে উনি ওনার লাইফ আগের মতো সার্ভাইভ করতে পারবে। তো সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই জায়গায় আমরা মিস্টেকটা করি, আমরা একদম সবার ক্ষেত্রে 40-50, 40-50, 65-70 এই টাকার মধ্যেই আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যে আপনার 70-75 লাখ টাকা হলে ক্যানাডার ভিসা হয়ে যাবে। দেখেন এটা সবসময় একরকম হয় না, অনেক কিছু মেনটেন করে এই বিষয়টা নির্ধারণ করা হয়, ঠিক আছে। আর থার্ড হচ্ছে ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজের বিষয়টা হচ্ছে, ফ্যামিলি টাইজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে ওরা দেখবে যে আপনার ফ্যামিলি টাইজ বলতে বিষয়টা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য কতটা টান আছে সেটা হচ্ছে নির্ধারণ করে ফ্যামিলি টাইজের মধ্যে। আপনি যখন ফ্যামিলি ইনফরমেশনটা ওদেরকে দিচ্ছেন তখন হয়তো দেখছে যে আপনার সব ভাই বোন তারা ম্যারিড, আপনার বাবা মা আছে, বাবা মা ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে, কিন্তু আপনি সিঙ্গেল। তো ভিসা অফিসার তখন ভাববে ওর তো ব্যাক করার ফ্যামিলি যে একটা টানটা সেটা কম, দ্যাটস ওয়াই ও ডাউট করে যে ওর ফ্যামিলি টাইজের মধ্যে প্রবলেম আছে, দ্যাটস ওয়াই ওর ভিসাটা রিজেক্ট করে দিচ্ছি। তো ফ্যামিলি টাইজটা প্রুভ করার সময় সবসময় মনে রাখবেন যে ফ্যামিলি মেম্বার আপনি যাদেরকে শো করতেছেন, আপনার কোনো বেবি আছে কি না, আপনার ওয়াইফের বিষয়গুলো অবশ্যই ফ্যামিলি টাইজের মধ্যে ইনক্লুড করবেন, তাহলে অন্তত ফ্যামিলি টাইজ নিয়ে ইন্টেনশন নিয়ে আপনার ভিসাটা রিজেক্ট হবে না, ঠিক আছে। তো এখন বললাম যে এই তিনটা বিষয়ে মোস্ট অফ দ্য কেসেস আপনার ক্যানাডার ভিসা রিজেক্ট হয়, রিজেক্টের রিজনগুলো এই তিনটা দেয়। তো এখন বলি যে আপনি এখন কিভাবে আপনার নেক্সট স্টেপটা নেবেন। তো এর আগে বলি সবাই একটা কোয়েশ্চেন করে, ভাইয়া আমি কবে আবার অ্যাপ্লাই করব। দেখেন অ্যাপ্লাই করার স্পেসিফিক কোনো ডেট নেই, আপনি আজকে রিফিউজাল হয়েছে কালকে আবার অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে এক নম্বর কথা। আর সেকেন্ড কথা হচ্ছে সেকেন্ডবার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার সেকেন্ডবার অ্যাপ্লিকেশন করার সময় যেই কারণটা আপনাকে বলছে যে আমরা আপনাকে ভিসা দিব না, ওই কারণটা ওকে প্রপারলি স্যাটিসফাইড করতে হবে আপনার আর্গুমেন্ট, আপনার ডকুমেন্ট দিয়ে যে তুমি প্রথমে আমাকে বলছিলা যে আমার ইন্টেনশনালি প্রবলেম আছে, আসলে আমার ইন্টেনশনালি কোনো প্রবলেম নাই, এই দেখো একটা ডকুমেন্ট, বা দেখো এই একটা অর্গানাইজেশন আছে যার সাথে আমি সম্পৃক্ত আছি, যে অর্গানাইজেশনটা আমি না থাকলে একটা প্রবলেম হবে। আসলে এইগুলি অনেক ইনডেপথ ব্যাপার, এগুলো শর্টলি বোঝানোর কোনো বিষয় নেই, কিন্তু আপনারা যখন পরবর্তী সাবমিট করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল ও আমাকে এই রিজনটা বলছে যে আমার ইন্টেনশনাল প্রবলেম ছিল, এখন আমি যখন সাবমিট করব তখন আমার এই রিজনগুলো তাদের কাছে স্যাটিসফাইড করে আমার ভিসা চাইতে হবে, আদারওয়াইজ কিন্তু ভিসা দিবে না। আর সেকেন্ড কথা হচ্ছে ওনার যদি ফিনান্সিয়াল বিষয়টা ধরে যে তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো ছিল না বা ফিনান্সিয়াল টাইজ ভালো ছিল না, তো পরের বার আপনি যখন সাবমিট করবেন তখন প্রথমবারের কথাটা অবশ্যই বলবেন। দেখেন অনেকগুলো অর্গানাইজেশন আছে, যারা অনেকগুলো ইমিগ্রেশন কনসালটেন্ট ফার্ম আছে, ওরা বলে যে প্রথমবার যা দিচ্ছেন সমস্যা নেই, এখন আবার নতুন করে দেন। এখন নতুন করে দিতে হলে আগের বিষয়গুলো আপনাকে বলতে হবে, এটা আর কি লে পার্সনের মতো কোনো বিষয় না যে আপনি প্রথমবার যা দিচ্ছেন তা নেই। আপনি একবার বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার 10 বছর পর্যন্ত আপনার প্রত্যেকটা হিস্টোরি ওদের আইআরসিসিতে থাকবে। সো আপনি যখন নেক্সট বার সাবমিট করবেন আপনার সব কিছু ওদের কাছে থাকবে এবং ওরা অ্যাসেসমেন্ট করতে পারবে। সো ওইসব ভুল ধারণার মধ্যে যাবেন না। আপনি সেকেন্ডবার সাবমিট করার সময় আপনার প্রিভিয়াসলি যা বলছেন, প্রিভিয়াসলি যা দিয়েছেন সেটাই দিবেন, এবং এটার সাথে সাথে এক্সট্রা কিছু ডকুমেন্ট দিবেন যাতে আপনার পরবর্তী রিজনটা ভ্যালিড হয়। তো থার্ড যে ইস্যুটা বলতেছি, যে আপনার যদি ফ্যামিলি টাইজ দিয়ে বলে যে আপনার ফ্যামিলি টাইজের কারণে আমরা ভিসা রিফিউজাল করতেছি, ফ্যামিলি টাইজের সময় আপনি পরের বার যখন ফ্যামিলি ইনফরমেশনটা দিবেন এই ইনফরমেশনের সাথে সাথে কভার লেটারে আপনি সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করবেন যে দেখো আমার এই ছিল, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, আমার মা একজন বৃদ্ধ মানুষ যারা আমার সাথে ঢাকায় থাকে আর কি। এই আর্গুমেন্টগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোফাইলের উপরে। আপনি চিন্তা করবেন যে কোন কথাটা বললে আমার এই জিনিসটার আর্গুমেন্টটা সঠিক হবে। তো এই তিনটা জিনিস হচ্ছে ফুলফিল করে আপনি নেক্সট স্টেপ নিয়ে সাবমিশন দিয়ে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না। আর একটু ডেঞ্জারাস বিষয় আমি আপনাকে একটা বলি, যেটা আমি কিছুদিন আগে জিসিকি নোটের মাধ্যমে জানতে পারছি। একটা ক্লায়েন্ট এরকম হয়েছিল যে তিনি প্রিভিয়াসলি কানাডাতে রিফিউজ হওয়ার পরে ইউএসএতে অ্যাপ্লাই করছে। ইউএসএতে অ্যাপ্লাই করার পরে ইউএসএ থেকে ওর নিয়ে বলছে যে তুমি যে ইউএসএ থেকে একবার কানাডা থেকে একবার যে রিফিউজ হয়েছো তুমি তোমার ইসে বলো নাই কেন, তুমি তোমার অ্যাপ্লিকেশনে বলো নাই কেন। সো এটা তাদের জন্য বলছি যারা মানুষকে সাজেস্ট দিয়ে ফেলেন যে ভাই আগে যা করছেন এখন আমাদের দিয়ে দিলে ভিসা হয়ে যাবে। তো তাদের জন্য বলতেছি এইটা কখনোই সঠিক না। ইউএসএ এবং কানাডার দুইজনের সার্ভার অলমোস্ট একজন আরেকজনের সাথে শেয়ারিং থাকে। তো শেয়ারিংয়ের হওয়ার কারণে আপনি যদি কোনো মিথ্যা কথা বলেন তো সেটা অবশ্যই ওরা ধরে ফেলতে পারে। সো এই ভুল করবেন না।
সো নেক্সট বার স্টেপ যখন নেবেন যে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি এই জিনিসগুলো কভার করতে পারলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। আর এর বাইরেও যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অথবা এর বাইরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, যে কোনো মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, আমাদের অফিসে ফিজিক্যালি ভিজিট করতে পারেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।